ওকে, শুভ সকাল সবাইকে। আজকে আমরা যে লেকচারটি পড়বো সেটা হচ্ছে লেকচার 2 আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের। তো বরাবরের মতো আমি আবার স্ক্রিনটি শেয়ার করছি, তোমরা সবাই একটু দেখো। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাও। হোপফুলি দেখতে পাচ্ছ আমার সাউন্ড এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো রফিক। জি স্যার। ওকে, জি আমরা লেকচার 2 তো পড়ি নাই তাই না? মেজারমেন্ট অফ টেন্সিল প্রপার্টিস ল্যাব করেছি শুধু। ওকে, শুরু করি আমরা। দেখো, আহ, পরিচিত পড়াশোনা গতকাল আমরা একটু টাচ নিয়েছিলাম, তো সেগুলো আজকে পড়বো। দেখো, মেজারমেন্ট অফ টেন্সাইল প্রপার্টিস অফ টেক্সটাইল সাবস্টেন্স যেটা আজকে আমরা পড়বো, সে বিষয়গুলি একটু ঘুরে ফিরে দেখতে হবে। তো প্রথমে আমরা চলে যাই। সো হোয়াট ইজ টেনজাইল প্রপার্টিস? টেনজাইল প্রপার্টিস বলতে কি বোঝাচ্ছে আমরা যদি একটুখানি দেখি, যে বিহেভিয়ার শোন বাই দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটা হতে পারে ফাইবার, হতে পারে ইয়ান, হতে পারে ফেব্রিক, অথবা গার্মেন্টস কম্পোনেন্ট হতে পারে। কিন্তু গার্মেন্টস কম্পোনেন্টে যেহেতু সেলাই থাকে, সো যেহেতু একবারে সরাসরি তৈরি করা সম্ভব নয়, তো তাহলে ফাইবার ইয়ান এন্ড ফেব্রিক আমরা যদি বলি যে when it is subjected to load or tension or known as a tensile properties, অর্থাৎ কোন একটা টেক্সটাইল সাবস্টেন্স কে যখন কোন লোড অথবা টেনশনের আন্ডারে অ্যানালাইজ করা হবে, অবজার্ভ করা হবে, দেন সেটা কি ধরনের বিহেভিয়ার দেয় সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি, অথবা টেনজাইল প্রপার্টিস অফ টেক্সটাইল বলছি। যে সেটা কি ছিঁড়ে যাবে বা কিরকম কি আচরণ দিবে কোন লোড বা টেনশনের আন্ডারে, সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি। ওকে, নাও এখানে কিছু সংজ্ঞা আছে, সেগুলো একটু জানতে হবে কেয়ারফুলি। ব্রেকিং লোড, ব্রেকিং লোডটা কি? স্বভাবতই শব্দগত অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে ব্রেকিং লোডটা হচ্ছে যে ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, সেই লোডটাকে বোঝাচ্ছে। বলা হচ্ছে কি, দ্য লোড রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন ইজ এ টার্মড এজ এ ব্রেকিং লোড। একটা স্পেসিমেন বলতে সেই সুতাটাকে, স্যাম্পলটাকে বোঝাচ্ছে। স্পেসিমেন বলতে সুতা হতে পারে, ফাইবার হতে পারে, ফেব্রিক হতে পারে। Break a specimen is termed as a breaking load. Breaking load depends on the fiber type, nature of the fiber bonds, crystallinity, orientation, etc. Breaking load is usually expressed by the kilogram, gram per newton, etc. So, first of all, ব্রেকিং লোড বা লোড অফ রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন, একটা স্পেসিমেনকে ছিঁড়ে ফেলতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, যে পরিমাণ লোডের প্রয়োজন হচ্ছে, সেটাকে ব্রেকিং লোড বলছে। তো এটা এক এক ফাইবারের জন্য, এক এক ফেব্রিকের জন্য, এক এক ইয়ার্নের জন্য এক এক রকম। ইটস ডিপেন্ডস অন দ্য ফাইবার টাইপ, কি ধরনের ফাইবার, ন্যাচারাল নাকি ম্যানমেড ফাইবার, বন্ডস, এটা বন্ডস গুলি কি ধরনের, ক্রিস্টালাইনিটিটা কি ধরনের, ওরিয়েন্টেশনটা কি ধরনের, এটসেট্রা। তো এখানে যে কথাগুলো আছে, প্রথমত যদি আমরা একটু আলোকপাত করি, সেটা হচ্ছে যে ফাইবার টাইপ। স্বভাবতই ম্যানমেড ফাইবার গুলোর শক্তি বেশি হয়ে থাকে ন্যাচারাল ফাইবারের থেকে। তো সেটার উপর ডিপেন্ড করছে যে কি ধরনের বন্ড হিসেবে আছে ভিতরে, কোভ্যালেন্ট বন্ড নাকি আয়নিক বন্ড, অর্থাৎ একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুল কি ধরনের বন্ড হিসেবে রয়েছে। আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রিস্টালাইনিটি আর ওরিয়েন্টেশন। এই ক্রিস্টালাইনিটি বা ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন শব্দটা দিয়ে আমরা সহজেই বুঝতে পারতেছি যে সজ্জিতকরণ। তো মনে করো কোনো একটা মলিকুলের ভিতরে অণুগুলো সুসজ্জিত আছে, আর মনে করো এটা একটা দড়ি, এটা একটা রশি, তো সেই রশিটাকে আমরা বানাচ্ছি অনেকগুলো ইয়ার্ন দিয়ে, অনেকগুলো, যদি একটা ইয়ার্ন হয় অনেকগুলো ফাইবার দিয়ে। তো বিষয়টা হচ্ছে যে যখন একই ধরনের একই দৈর্ঘ্যের সবগুলো ফাইবার হবে বা ইয়ার্ন হবে, তখন কিন্তু ফাইবার হলে ইয়ার্নটা সুন্দর হবে। সেটা একইভাবে যখন সুসজ্জিত থাকবে তখন সেগুলোর ভিতর গ্যাপ কম থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন একই ইয়ান, একই দৈর্ঘ্যের, একই ডায়ামিটারের, তার ভিতরে যখন ছোট ছোট শর্ট ফাইবারের পরিমাণ বেশি থাকবে, সেটা দিয়ে যখন একটা ইয়ান তৈরি করা হবে, তো দুই ইয়ানের ভিতরে পার্থক্য কি, বা একটা টাইট আর একটা লুজ, আমরা যদি কার্ডের এন্ড কম্ট ইয়ান বলি, তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে এখানে যে ইয়ার্ন গুলি আছে সেগুলো সুসজ্জিত, সেটাকে আমরা ক্রিস্টালাইনিটি বলছি বা ওরিয়েন্টেশন বলছি। যখন সুসজ্জিত থাকছে তখন সেটাকে ক্রিস্টালাইনিটি প্রপার্টিস বলছি। যখন এলোমেলো থাকছে, এবড়ো থেবড়ো থাকছে, তার ভিতরে যখন গ্যাপ থাকছে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যামরফাস রিজিয়ন। সো যখন সুসজ্জিত থাকছে তখন ক্রিস্টালাইন রিজিয়ন। কোন একটা ফাইবারের মলিকুল গুলি, কোন একটা ফাইবার, ইয়ানের ফাইবার গুলি যদি সুসজ্জিত থাকে, তখন সেটাকে আমরা বলতেছি ক্রিস্টালাইন ফাইবার। সো ক্রিস্টালাইন স্ট্রাকচারে, ক্রিস্টালাইন ওরিয়েন্টেশনে ফাইবার গুলি
যখন থাকবে বা ফাইবার বন্ডগুলি যখন থাকবে বা ফাইবার ফর্মিং মলিকুলগুলি যখন থাকবে, তখন একটা ফাইবারের শক্তি স্বভাবতই বেশি হবে। তাহলে সেইটাকে ছিঁড়তে স্বভাবতই বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে তার সেটা ব্রেকিং লোড বেড়ে গেল, টেনজাইল প্রপার্টিস বেড়ে গেল। তো সেই ব্রেকিং লোডকে আমরা সাধারণত প্রকাশ করি কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড, নিউটন। পাউন্ডে বেশি করা হয়, তারপর নিউটনে। ওকে, এই ছিল ব্রেকিং লোড। এরপরে যদি হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, তাহলে কি বলা হচ্ছে, দ্য টার্ম টেনজাইল হ্যাজ বিন ড্রাইভ ফ্রম দ্য ওয়ার্ড টেনশন, অর্থাৎ টেনশনের আন্ডারে কোন বস্তুর কি ধরনের প্রপার্টিজ দিবে সেটাকে আমরা বুঝি। টেনজাইল স্ট্রেংথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল হুইচ ইজ রিপ্রেজেন্ট দ্য রেশিও, কিসের রেশিও, কার রেশিও, বিটুইন কার ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন এন্ড ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্পেসিমেন। অর্থাৎ একটা ফাইবার, এটা যদি একটা ফাইবার ইয়ার্ন হয়, এটাকে যদি আমরা এইভাবে কেটে ফেলি, কেটে ফেললে কি হবে, বা একটা কলা গাছকে যদি আমরা কেটে ফেলি তাহলে কি এরকম দেখাবে। অর্থাৎ কলা গাছের ডায়ামিটারটা কত। একই ঘটনা যে ইয়ার্নটাকে কেটে ফেললে যে ক্রস সেকশন বলতে যেটা আমি বুঝাচ্ছি যে কলা গাছকে যদি সরাসরি সোজাসুজি কেটে ফেলি, হরিজন্টালি ভার্টিক্যালি এদিক দিয়ে, তাহলে যেটা হচ্ছে, তাহলে কি আমাদের যেমন আমাদের বডিকেও যদি আমরা কেটে ফেলি, তো আলটিমেট যে এরিয়াটা পাচ্ছি সেটাকে আমরা ক্রস সেকশন বলছি। হ্যাঁ, থিকনেস, সেটা ক্রস সেকশনাল এরিয়া বাই রিকোয়ারিড, একটা সেই ফাইবারটাকে ছিঁড়তে কি পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফোর্স বা বল, যেটাই বলি না কেন, রিকোয়ারিড টু ব্রেক এ স্পেসিমেন, সেই দুটোর রেশিওকে আমরা বলতেছি টেনজাইল স্ট্রেংথ। তাহলে প্রত্যেকটা টেক্সটাইল সাবস্টেন্সে টেনজাইল স্ট্রেংথ রয়েছে, প্রত্যেকটা ইয়ার্নে রয়েছে, প্রত্যেকটা ফাইবারে রয়েছে, অথবা আমরা যে ফর্মই করি না কেন সেই প্রত্যেকটার বস্তুরই রয়েছে। সো এই ছিল আমাদের প্রথমত টেনজাইল প্রপার্টিস, মানে টেনজাইল বিহেভিয়ারটা কিরকম, কি ধরনের বিহেভিয়ার করবে। দেন ছিল আমাদের ব্রেকিং লোড, মানে হচ্ছে যে একটা বস্তুকে ছিঁড়তে সে কি পরিমাণ বল লাগবে, লোড লাগবে, সেটাকে ব্রেকিং লোড বলছি। যদি সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন টুইস্ট, কতগুলো টুইস্ট দিচ্ছি, কত প্লাই দিচ্ছি, যত ইয়ার্ন মোটা হবে তত শক্তি বেশি লাগবে, যত কম হবে তত কম লাগবে। দিস ইজ ভেরি সিম্পল। ক্রিস্টালাইনিটি বা ওরিয়েন্টেশন, মলিকুলার ফাইবার গুলো কিভাবে সজ্জিত আছে। টেনজাইল স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ কিরকম সেটার উপর ডিপেন্ড করছে, যে টেনজাইল স্ট্রেংথের সঙ্গে আমরা দিলাম যে ক্রস সেকশনাল এরিয়া বাই যে পরিমাণ ফোর্স লাগে সেটা, অর্থাৎ ব্রেকিং লোড বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্যাম্পল। দিস ইজ নোন এজ দ্য টেনজাইল স্ট্রেংথ। ওকে, তো এই চ্যাপ্টার, এই স্লাইডের পরের স্লাইডে যদি আমরা একটু দেখি, আবার রয়েছে আমাদের কি টেনাসিটি। টেনাসিটিটা বলতে আমরা সাধারণত কি বোঝাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা প্রায় একই রকমের, সো আমাদের একটু কেয়ারফুলি পড়তে হবে। সো আমরা একটু দেখি যে টেনাসিটিটা কি বলছে। টেনাসিটি ক্যান বি ডিফাইন এজ দ্য রেশিও বিটুইন, দেখো এটাও কিন্তু রেশিও বিটুইন ব্রেকিং লোড, তখনও কিন্তু ব্রেকিং লোড ছিল, এন্ড দ্য লিনিয়ার ডেনসিটি অফ দ্য স্পেসিমেন। লিনিয়ার ডেনসিটি অফ দ্য স্পেসিমেন, দেখো তখন ছিল ক্রস সেকশনাল এরিয়া, আর এখন বলা হচ্ছে ডেনসিটি। দুটোর ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। ব্রেকিং লোড তো যা ছিল ছিলই, লিনিয়ার ডেনসিটিটা বলা হচ্ছে ঘনত্বটা কত, হ্যাঁ, ঘনত্বটা কিরকম বা কত পুরু বা মোটা। আমরা যদি একটা গাছ কাটি, বলা হচ্ছে লিনিয়ার, এই যে এটা ফাঁপা হতে পারে, এটা একটা ইয়ানের এটা ফাঁপা হতে পারে, ফাঁপা লুজ সেটিং হতে পারে এই ফাইবার গুলি, কিন্তু চারপাশের আয়তনটা কত সেটা হচ্ছে আমাদের ক্রস সেকশন, কিন্তু এই ঘনত্বটা কত, এর ভিতরে কতগুলো ইয়ান রয়েছে সেটাকে আমরা বলতেছি লিনিয়ার ডেনসিটি। পুরুত্ব কত সেটাকে আমরা বলতেছি লিনিয়ার ডেনসিটি। তাহলে টেনাসিটি সমান সমান ব্রেকিং লোড বাই লিনিয়ার ডেনসিটি। হ্যাঁ, টেনজাইল স্ট্রেংথ সমান ছিল কি ব্রেকিং লোড বাই ক্রস সেকশনাল এরিয়া, এই হচ্ছে পার্থক্য। ওকে, ব্রেকিং এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বৃদ্ধি পাবে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। সো the load required to break a specimen is a useful quantity, and breaking extension is a specimen can be defined as the actual percentage increase in length up to the breaking। কি বলা হচ্ছে, ইনক্রিজ আপ টু দ্য ব্রেকিং পর্যন্ত যতটুকু লেন্থ বৃদ্ধি পাবে সেটাই ব্রেকিং এক্সটেনশন। সো ইট ক্যান বি সেড দ্যাট the length of the specimen which is extended for applying load before breaking is known as the breaking extension, and it is usually expressed as a percentage। তার আগে আমরা একটু দেখি, এটা মনে করো আমাদের একটা ইয়ার্ন, এটা ছিল এ, এটা ছিল বি, তো টানার ফলে এটা এইখানে গিয়ে ছিঁড়ে গেছে, তারপর ছিঁড়ে গেছে তো সি। তাহলে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হলো সেটাকে আমরা, এই পজিশনটাকে বি থেকে সি কে আমরা বলতেছি ব্রেকিং এক্সটেনশন। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, ইলাঙ্গেশন এট ব্রেক মানে হচ্ছে কি, এই যে বি থেকে সি আমার যতটুকু প্রকাশ পেল
এক্সপ্রেশন হলো অরিজিনাল লেন্থ অফ দ্য স্যাম্পল। অরিজিনাল লেন্থ কোনটা? এ থেকে বি, অরিজিনাল লেন্থ অফ দ্য স্যাম্পল গুণন 100. So this is known as the breaking extension. আমরা পরের স্লাইডে দেখি ইনিশিয়াল মডুলাস। তোমরা তো পড়েছো যে স্ট্রেস এন্ড স্ট্রেস, the ratio of the stresses strain is termed as the initial modulus, but it in textiles and known as initial young modulus হিসেবে আমরা পরিচিত। আমরা তোমরা পড়েছো ফিজিক্স 1 এ সম্ভবত। And initial modulus of the textile material depends on the chemical structure, crystallinity, orientation, etc. এগুলোর উপর ডিপেন্ড করছে। সো স্ট্রেস বাই স্ট্রেস কি মানে বল প্রয়োগে বস্তুর কি পরিমাণ ডিফর্ম হবে সেটাকে আমরা কিন্তু ইনিশিয়াল মডুলাস বলছি। যে একটা বস্তু এরকম ছিল, তো এটাকে যখন আমরা বল প্রয়োগে কি করছি, এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, বা যে পরিমাণ বলে বস্তুর যে পরিমাণ ডিফর্মেশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল মডুলাস। ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক রাপচারটা কি? যে দেখো দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন অর টোটাল ওয়ার্ক ডান। দেখো আমরা জানি কোনো এখানে যদি একটা বস্তু থাকে, এটাকে যদি আমরা বল প্রয়োগে ঠেলে এখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে কি সে একটা ডিস্টেন্স অতিক্রম করলো, যেটাকে আমরা ডিএল বলছি, এবং এখানে একটা ফোর্স কাজ করলো, তাই না? সেটাকে আমরা এফ বলছি। তো তাহলে কাজের সংখ্যা কি হবে? বল গুণন দূরত্ব, তাহলে এফ গুণন ডিএল, তাহলে যতটুকু অতিক্রম করলো। তো আলটিমেট দেখো আমরা যখন কি করছি, একটা স্পেসিমেনকে ছিঁড়ে ফেলতেছি, তাহলে কি এখানে এ থেকে বি ছিল, সেখানে এখানে এসে ছিঁড়ে গেল, তাহলে সেখানে কি বল প্রয়োগ করা হলো এবং সেটা ডিস্টেন্স বেড়ে গেল, অর্থাৎ সেটা ডিএল অতিক্রম করলো। দেখো the energy required to break a specimen or total work done for the breaking specimen is termed as a work rupture. কি বলা হচ্ছে? the energy required to break a specimen or total work done, আমরা total work done টাকে যদি ধরি, for breaking a specimen is termed as a work rupture and it is expressed by this unit as a joule calorie etc etc. so total work done, so head applied force F, এখানে যদি F বলে আমরা টানি বস্তুটাকে, এই বস্তুটাকে যদি আমরা সুতাটাকে F বলে টানি, and length of the specimen in a small amount of dl, এবং dl পরিমাণ যদি সরে যায়, দেন তাহলে কি হবে? আমাদের ওয়ার্ক ডান বা ওয়ার্ক রাপচার হচ্ছে ফোর্স গুলোর ডিসপ্লেসমেন্ট, সুতরাং এফ গুণন ডি, মানে হচ্ছে কতটুকু টানার, কতটুকু লোডে বা কতটুকু বলে টানার ফলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। তাহলে ওয়ার্ক রাপচার বেশি হলে বুঝতে হবে সেই ফাইবারটার ইলংগেশন বেশি, ভেরি সিম্পলি। ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, দেখো ইলাস্টিক রিকভারি। তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? হ্যালো? জি স্যার, ক্লিয়ার, আপনি বলেন স্যার। ওকে, নেক্সট আমরা যদি আরেকটু দেখি ইলাস্টিক রিকভারি। রিকভারি শব্দটার অর্থই হচ্ছে ফিরে আসা বা রিকভার করা। হ্যাঁ, the power of recovery from an immediate extension is called elastic recovery. দেখো elastic recovery of fiber depends on the type of fibers, fiber structure, type of molecular bonds and crystallinity of the fibers. ইলাস্টিক রিকভারি ক্যান অলসো, দেখো আমি একটা কথা এর আগেও গতকালকেও তোমাদেরকে বলেছিলাম ইলাস্টিক রিকভারি সম্পর্কে, যে এটা একটা স্যাম্পল এ থেকে বি, এটার একটা দৈর্ঘ্য আছে, এটাকে যখন আমরা টানছি তখন সেটা এই পর্যন্ত আসছে সি, এখান থেকে সে এইখানে ব্যাক করতে পারে পুরো নয়, কিন্তু আরো বেশি যখন টানছি তখন এই পর্যন্ত ফাইনাল ইলংগেশন ডি, কিন্তু এখানে ছিঁড়ে যাচ্ছে। তো এইখানে যখন ডি তে আসতেছে তখন কিন্তু সেটা আগের অবস্থায় ফিরে যেতে পারছে না, কিন্তু সি পর্যন্ত যখন ইলংগেশনটা হচ্ছে, বৃদ্ধিটা হচ্ছে, তখন কিন্তু সে আগের অবস্থায় ফিরে যেতে পারছে, তখন কিন্তু সেটাকে রিকভারি করছে, সে আগের অবস্থায় এবি তে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা ইলাস্টিক রিকভারি বলছি। কিন্তু যখন সি থেকে ডি তে আসছে তখন কিন্তু যাচ্ছে না। সো ইলাস্টিক রিকভারি বলতে সেটাই বোঝাচ্ছে কোন একটা ইয়ান ফাইবার কোন স্যার এটা কেন যাচ্ছে না স্যার? প্রত্যেকটা বস্তুর যে প্রপার্টিস বা যে ধর্ম আছে সেটাকে আমরা যখন সেটা এক্সিট করে ফেলি তখন সেটা তার সেই প্রপার্টিস বা ধর্ম শো করে না, ঠিক আছে? জি দেখো স্যার। তো এই রেঞ্জটাকে সি পর্যন্ত, সেটাকে বি থেকে সি টাকে আমরা বলবো ইলাস্টিক রিকভারি পয়েন্ট। অর্থাৎ একটা বস্তুকে কি তোমার এমন একটা মানুষের জীবনেও সব ক্ষেত্রেই কিন্তু দেখো যে এমন একটা পর্যায়ে যায় সেখান থেকে ফিরে আসতে পারে, কিন্তু তারপরে বেশি অবস্থা খারাপ হয়ে গেলে সে কিন্তু আর ফিরে আসতে পারে না। বলো না তোমরা যে রিকভার করে ফেলেছে, হ্যাঁ?
সো এই যে জি ইয়ার্নটা এই স্যার। পর্যন্ত আসলে সে পুনরায় ফিরে যেতে পারবে, কিন্তু বা এই প্রপার্টিজটা শো করবে। রাবার দেখেছো না, রাবারকে টানলে কি হয়, মোটামুটি অনেকখানি টানলে সে কি আগের অবস্থায় ফিরে যায়, আরো বেশি টানলে ছিঁড়ে চলে যায়। তো ঠিক আছে, তো রাবার তো আর সব বস্তুই না, রাবার হচ্ছে ইলাস্টিক রিকভারির একটা গুরুত্বপূর্ণ উদাহরণ যদি আমরা বলি। তো আমরা যদি একটু দেখি আহ, তাহলে সো ইলাস্টিক রিকভারি সমান সমান কি, এখানে ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন গুণন 100। ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন, ইলাস্টিক এক্সটেনশনটা কি, একটু আগে যেটা বললাম যে বি থেকে সি এন্ড টোটাল এক্সটেনশনটা হচ্ছে এ থেকে সি। ঠিক আছে, সো টোটাল এক্সটেনশন বাই 100, সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক রিকভারি পার্সেন্টেজ। ওকে, এরপরে আমরা আসবো ক্রিপে। ক্রিপ মানে হচ্ছে কি ভাঁজ। দেখো আমাদের দৈনন্দিন জীবনে তোমরা যখন কটন শার্ট পরো, কটন শার্টের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কি হয়, আমাদের শার্টে ভাঁজ পড়ে যায়, তাই না? তো আমরা যখন হাত গুটে মানে হাতাটা গুটিয়ে ফেলি তখন কি ভাঁজ পড়ে যায়, তারপর ধুইলে আবার চলে যায়। তো এটাকে টেম্পোরারি ক্রিপ বলা হয়। যাই হোক, when load applied on the textile fiber and intransverse কি বলা হচ্ছে strain is occurred in the fiber, and after that the strain of the fiber strain will be lower passing time and means slow deformation ঘটবে, অর্থাৎ যে অবস্থা ছিল সেই অবস্থার অবনতি ঘটবে বা চেঞ্জ হবে, and will be occurred, and this type of behavior of the textile fiber is known as creep. The formation of crease marks on the cloth depends on the creep behaviors of the fiber. তাহলে ক্রিপটা কি, দেখো আমরা যখন, তোমরা কখনো সুতা খুলেছো, তোমরা কখনো সুতা খুলেছো কিনা কোনো ফেব্রিক থেকে, সেটা হতে পারে নিট ফেব্রিক, হতে পারে ওভেন ফেব্রিক। তো সুতা খুললে তোমরা দেখবা যে সুতায় কিন্তু ভাঁজ পড়ে গেছে। হুম, তোমরা কখনো বস্তার খুলেছো, রশি খুলেছো, বা প্লাস্টিকের বস্তা রশি খুলেছো, বা কোনো কিছু খুলেছো, কাপড় থেকে সুতা খুলেছো, গেঞ্জি থেকে? স্যার কাপড় থেকে সুতা খুলেছি হ্যাঁ, স্যার, ভাঁজ পাইছি স্যার। হ্যাঁ, সেটা লক্ষ্য করলে দেখবে সেটাতে এরকম ওয়েভিনেস বা কার্ভ পড়েছে। এটা কিন্তু যখন একটা ইয়ার্ন বা ফেব্রিক তৈরি করা হয় তখন কিন্তু সেই ওয়েভিনেসটা ছিল না। ঠিক আছে, কিন্তু আফটার পরে তখন সেটা কি, যে এটা স্ট্রেট ছিল, এটা যখন বাঁকা হলো তখন কি এটা ডিফরমেশন ঘটলো, তখন সেটাকে আমরা ক্রিপ বলছি। ওকে, তাহলে স্যার স্ক্রিপ্ট স্যার ক্রিপ, নর্মাল ওয়ার্ডস কিভাবে লিখবো? হুম, বুঝি নাই। ক্রিপ কে নর্মাল ওয়ার্ডস কিভাবে লিখবো? ওটা ক্রিপি, নর্মাল ওয়ার্ডস ক্রিপি। ক্রিপ দুই প্রকার, টেম্পোরারি ক্রিপ এবং পার্মানেন্ট ক্রিপ। নর্মাল ওয়ার্ডে ভাঁজ বলতে পারো। ওকে, টেম্পোরারি ক্রিপটা কোনগুলো, যে প্রথম কথাটা বললাম তোমাদেরকে, যখন আমরা শার্ট ভাঁজ করি তো আমাদের শার্টের যখন ভাঁজ পড়ে যায় সেটা আবার ধুয়ে দিলে চলে যায়, রিকভারি করে, সেটাকে আমরা টেম্পোরারি ক্রিপ বলছি। কিন্তু যে পার্মানেন্ট ক্রিপ, যেটা কোনো প্রকার ইয়েতে যাচ্ছে না, সিম্পল ওয়াশিং বা সিম্পল লন্ড্রিতে, সেটাকে আমরা পার্মানেন্ট ক্রিপ বলছি। যে দিস টাইপ অফ ক্রিপ ইজ পার্মানেন্টলি occurred on the fiber, so after removing the load it is not possible for the textile fiber to recover its original shape. Here the plastic deformation is occurred. দেখো একটু আগে যেটা বললাম যে এখানে প্লাস্টিক ডিফরমেশনটা হয়, যে এই টেম্পোরারি ক্রিপে সাধারণত ইলাস্টিক ডিফরমেশনটা হয়, যার কারণে কিন্তু সে রিকভারি করতে পারে। কিন্তু পার্মানেন্ট ক্রিপে ওই যে বললাম যে এটা হচ্ছে আবারও যদি বলি একই কথা বারবার, যে এ থেকে বি অরিজিনাল লেন্থ, সি ইলাস্টিক লেন্থ, এন্ড ডি প্লাস্টিক রিজিয়ন, এখানে ব্রেকিং লোড। অর্থাৎ এইখানে সি পর্যন্ত যখন ডিফরমেশনটা ঘটে তখন সেটা রিকভারি করে, অর্থাৎ ধুয়ে দিলে চলে যায়। কিন্তু ডিফরমেশনটা যখন ডি পর্যন্ত চলে আসে সেটাকে আমরা পার্মানেন্ট ক্রিপ বলছি, এবং এই পার্মানেন্ট ক্রিপটা কি হচ্ছে, ভাঁজটা আর চলে যাবে না, সেটাকে আমরা কি প্লাস্টিক ডিফরমেশনে চলে আসবে সে। এইখানে গেলে সে কি আর আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা রাখে না, সো সেটা ভাঁজটা থেকেই যায়। ওকে, সো হোল ফাইবার কন্টেইন দিস। এই ছিল পার্মানেন্ট ক্রিপ এন্ড টেম্পোরারি ক্রিপ। ওকে, নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেজাল্টস অফ টেনজাইল স্ট্রেংথ। কোন কোন ফ্যাক্টরস গুলো এই টেনজাইল স্ট্রেংথ কে রক্ষা করবে? আচ্ছা একটা কথা বলো, দড়ি বা সুতা ভিজালে বেশি শক্তিশালী হয় না শুকনো অবস্থায় বেশি শক্তিশালী হয়? স্যার ভিজালে। কেন, ভিজালে। কেন হয়? তা স্যার ওটার মধ্যে পানিটা অ্যাবজর্ব করে, যার হুম, কারণে ওটার কি এটা হয়, বেড়ে যায় স্যার। কি বেড়ে যায়? স্যার যখন স্যার পানিটা অ্যাবজর্ব করে তখন স্যার স্পেস গুলোকে কভার করে ফেলে পানিটা। দেখো
ময়েশ্চার রিগেইন এন্ড কন্টেইন এর কথা পড়েছো নিশ্চয়ই তোমরা। জি স্যার। হ্যাঁ, দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দা কি কি ফ্যাক্টরস, প্রথমত চলেই গেল এটা দেখি আমরা, ম্যাটেরিয়ালস এন্ড ইটস কন্ডিশন, যে কোন কোন ম্যাটেরিয়ালস কি জন্য, দেখুন দা কেমিক্যাল ট্রিটমেন্ট টু হুইচ ইট ইজ সাবজেক্টেড, কি ধরনের কেমিক্যাল প্রসেস হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে তোমার ফাইবার ফেব্রিকটার শক্তি কিরকম হবে। বিকজ অফ যদি আমরা কথা বলে থাকি যে যেমন স্কাউরিং ব্লিচিং এর সময়, স্কাউরিং এর সময় যদি কাস্টিক সোডার পরিমাণ বেশি হয়ে যায়, আমরা কি কাস্টিক সোডা দিয়ে স্কাউরিং করি, তাই তো? তোমরা ওয়েট প্রসেসিং 1 পড়েছো হোপফুলি, মনে আছে জি স্যার। হোপফুলি? হ্যাঁ, তো এই কাস্টিক সোডার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমার ফেব্রিক ফুটা হয়ে যাবে। ফুটা হয়ে গেলে এটা বেশিক্ষণ ধরে থাকলে বা মেশিনে যদি বেশিক্ষণ ধরে ঘোরে ফেব্রিকটা, তাহলে কি সেটা টেম্পারেচার সরি স্ট্রেংথ কি হয়, লস হয়। তারপর ফেব্রিকটা যদি রিপ্রসেসে চলে যায় তাহলে কিন্তু ফেব্রিকটা কি হয়, টেম্পারেচার শক্তিটা লস হয়। তো বিশেষ করে যখন আমরা ফ্যাক্টরিতে কাপড় ডেলিভারি করা হয় তখন কিন্তু টেস্ট এই ব্রাশ এই টেনজাইল স্ট্রেন টেস্টটা করা হয়, সেটা ওভেনের ক্ষেত্রে হোক আর নিটের ক্ষেত্রে হোক। নিটের ক্ষেত্রে যে টেনজাইল স্ট্রেন টেস্টটা করা হয় সেটাকে বাস্টিং টেস্ট বলে, সেটা সিআরটি প্রিন্সিপাল মেনে, কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স প্রিন্সিপাল মেনে করা হয়, ঠিক আছে? তো ওটাকে ফ্যাক্টরিতে নরমালি বাস্টিং টেস্ট করা হয়। ওকে, এই এই কারণে হতে পারে। মেকানিক্যাল ট্রিটমেন্ট এন্ড রিসিপ্ট, যে কথাটা বললাম যে মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রথমত মেশিনে কতখানি ঘুরছে, মেশিনে যতবার ঘুরবে সেটা কি ততক্ষণ ধরে ঘর্ষণ হবে মেশিনের সাথে, এবং পরবর্তীতে যখন ফিনিশ করব, ফিনিশ লাইনে যদি বেশি টানাটানি হয়ে যায় স্টেন্টারে বা কম্প্যাক্টরে, সেক্ষেত্রেও কিন্তু এটার প্রবলেমটা হতে পারে। হোপফুলি তোমরা ফ্যাক্টরি ভিজিট করেছো, জি তোমরা ফ্যাক্টরি স্যার। ভিজিট? আচ্ছা, ওকে। অ্যামাউন্ট অফ দ্য ময়েশ্চার এন্ড ইটস কন্টেন্ট, সো ইট ইজ ডিপেন্ড অন দ্য ময়েশ্চার কন্টেন্ট, যে ফাইবার সেটা তত বেশি শক্তিশালী। টেম্পারেচার ইন টেস্টিং এন্ড অ্যাটমসফিয়ার, কত টেম্পারেচারে টেস্টিং অ্যাটমসফিয়ার করছি, টেম্পারেচার বেড়ে গেলে হিউমিডিটি, ময়েশ্চার রিগেন যে কন্টেন্ট সেগুলো কমে যাবে বা ময়েশ্চারের পরিমাণ কমে যাবে এক্সেট্রা। এবং টেস্টিং অ্যাটমসফিয়ারটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করছে কোন ম্যাটেরিয়ালটা কি ধরনের প্রপার্টি শো করবে। সো ম্যাটেরিয়াল এন্ড ইটস কন্ডিশন, অ্যারেঞ্জমেন্ট এন্ড ডাইমেনশন অফ দ্য ফাইবার স্পেসিমেন, অর্থাৎ কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করছি এবং ডাইমেনশনটা কি ধরনের স্পেসিমেন, কোনটা মোটা কোনটা চিকন হতে পারে। যে মনে করো যে বিভিন্ন জিএসএম এর ফেব্রিক হতে পারে 150 জিএসএম, 200 জিএসএম, 250 জিএসএম, সবগুলো তো আর একই রকম হবে না, তাই না? ভিন্নটা ভিন্ন ভিন্ন হবে। তারপরে যদি আমরা বলি যে ডাইমেনশন, কত ডাইমেনশনে নিচ্ছি, এক একটা স্যাম্পল এক এক রকম, কোনোটা 10 বাই 10, কোনোটা বিভিন্ন ধরনের স্যাম্পল আমরা কেটে নিতেই পারি। সেটার উপর ডিপেন্ড করছে, যদি বেশি ফেব্রিক থাকে পেঁচানো টুইস্ট করে তখন কি স্ট্রেংথ বেশি হবে না? মনে করো একটা ফেব্রিক নরমালি একটা স্ট্রিপের যেরকম টেনজেল স্ট্রেংথ হবে, সেটাকে যদি আমরা ফোল্ডিং করি 2-3 পেজ দিই তাহলে সেটা তো স্বাভাবিকভাবে বেশি হবে। সো অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডাইমেনশন অফ দ্য ফেব্রিক এবং কোথা থেকে নিচ্ছি ফেব্রিকটা সেটাও কিন্তু একটা বিষয়। সাধারণত বিশেষ করে ইডস বা প্রান্তগুলি থেকে সাধারণত নেওয়া হয় না, কারণ এই প্রান্তগুলিতে মোটামুটি একটু সমস্যা করায়। সো ফেব্রিকের মিডল থেকে বা মাঝখান থেকে স্যাম্পল কালেকশন করে সাধারণত সেটার ডাইমেনশনাল স্টেবিলিটি থেকে যাই বলি না কেন সকল প্রকার টেস্ট করাই উত্তম। নেচার এন্ড টাইমিং অফ দ্য টেস্ট, কি কোন নেচারে করছি এবং কতক্ষণ ধরে করছি সেটাও একটা ফ্যাক্ট। টাইপস অফ টেনজাইল টেস্টিং ইনস্ট্রুমেন্ট, যদি আমরা এখন একটু দেখি যে কোন কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা টেনজাইল টেস্ট গুলো করতে পারবো। দেখো এখানে অনেকগুলো মেশিন রয়েছে। প্রথমে আমরা যদি ক্যামব্রিজ এক্সটেনসোমিটার, স্কট ইনসাইল প্ল্যান টেস্টার, ক্লিফ টেস্টার, প্রেসলি ফাইবার স্ট্রেন্থ টেস্টার, ইনস্টন টেনজাইল স্ট্রেন্থ টেস্টার, লি স্ট্রেন্থ টেস্টার। তো আমাদের দেশে সবচেয়ে বেশি হয় লি স্ট্রেন্থ টেস্টারটা বেশি ব্যবহার করা হয় ফাইবার ফেব্রিকের ক্ষেত্রে। আমরা একটু পরবর্তীতে চলে যাব তাহলে। ওই আবার একই কথা, পুরনো কথা অলরেডি বলেছি তোমাদেরকে গত ক্লাসে। সো আবারও সেই কথাগুলোই বলবো যে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, মেথডস অফ প্রিন্সিপাল অফ টেক্সটাইল এক্সপেরিমেন্ট বা টেনসাইল টেস্টিং এর ক্ষেত্রে কনস্ট্যান্ট রেট অফ লোডিং, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, কনস্ট্যান্ট কি বালাস্টিক ইম্প্যাক্ট টেস্ট, এই চারটা টেস্ট সাধারণত করা হয়। এই চারটা টেস্ট সম্পর্কে আজকে আমরা আবার একটু জানবো, পুনরায় জানবো। দেখো ভেরি সিম্পল, হোপফুলি তোমরা সেদিনই বুঝে গেছো, তারপরও আবার আজকে পুনরাবৃত্তি করছি যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং কথাটার মানে দিয়েই বোঝা যাচ্ছে যে এখানে কি লোড দেওয়া হবে বা বল দেওয়া হবে। কি বলা হচ্ছে, স্পেসিমেন ইজ গ্রিপড বিটুইন টু জস, ভেরি সিম্পল, J1 এন্ড J2। সেদিন তোমরা গত ক্লাসে ভিডিও দেখেছো। টপ জ ইজ ফিক্সড অন দ্য বটম এন্ড ল ইজ movable, এটা
ফিক্স থাকবে, এটা মুভেবল হবে। সাধারণত এরকমটাই নয় যে এটাকেই মুভেবল হতে হবে, এটাকেই ফিক্স থাকতে হবে, যে কোনো একটা মুভেবল হলেই হবে। The load of the specimen is initially 0 but increases at a constant rate. লোড আস্তে আস্তে বাড়ানো হয়, হ্যাঁ, একটু একটু করে দিয়ে দিয়ে। By adding constant rate of weighting in the container which is attached to the bottom jaw and may increase the load gradually, and thus constant rate of flow gives the constant rate of loading. The function of this applied force is to extend the specimen and until it eventually breaks down, and thus the loading causes the extension. This is very simple to know about the constant rate of loading. Here is a 2 jaw, sample is attached here. এখানে একটু একটু করে কি করা হচ্ছে, লোড দেওয়া হচ্ছে এবং একটা সময় স্যাম্পলটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে স্যাম্পলটা কখন ছিঁড়ে যাচ্ছে, কতটুকু লোডে কাউন্ট করলে আমরা কনস্ট্যান্ট রেট অফ লোডিং পেয়ে যাব, টেনজাইল স্ট্রেন্থ পেয়ে যাব স্বভাবতই। তাহলে কি এখানে যেটা মোটা হবে, এখানে যেটা ক্রিস্টালাইনিটি বেশি হবে, সেই স্যাম পরিমাণ যদি দুটো ইয়ার্ন হয়, একটা কটন ইয়ার্ন স্যাম ডায়ামিটারে যদি দুটো ইয়ার্ন হয়, একটা কটনের একটা পলিস্টারে, তাহলে শক্তি কোনটার বেশি হওয়ার কথা? ডেফিনেটলি পলিস্টারের হওয়ার কথা। পলিয়েস্টার। হ্যাঁ, কারণ দিস ইজ ম্যানমেড ফাইবার এন্ড হেয়ার আদার প্রপার্টিজ, জন্ম থেকেই যে প্রপার্টিজ গুলো বেশি সেগুলো তো হবেই। এই ছিল কনস্ট্যান্ট রেট অফ লোডিং। হোপফুলি তোমাদের আর খেয়াল হারানোর কথা না, বা এটা বোধহয় আর পড়ারও তোমাদের প্রয়োজন নাই, তাই না? আমার কাছে যতটুকু মনে হচ্ছে দিস ইজ কনস্ট্যান্ট রেট অফ লোডিং, কারণ 2 দিন ধরে একই কথা বলা হচ্ছে। নেক্সট আমরা যদি কথা বলি যে কনস্ট্যান্ট রেট অফ ইলাঙ্গেশন, এটা সাধারণত সবচেয়ে মোটামুটি বেশি ব্যবহৃত হয় প্রথম দুটোই। তো কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন যেটা, সেটা হচ্ছে কি একই ধারণা। তো এখানে তখন পার্থক্যটা হচ্ছে, এখানে তখন কি করা হতো, লোড দেওয়া হতো, তাই না? যে লোড দিয়ে দিয়ে সেটাকে ক্যালকুলেট করা হতো। এখানে পার্থক্যটা হচ্ছে এই যে ফেব্রিকের ইলংগেশনটা, অর্থাৎ জটা নিচে নামতেছে বা উপরে উঠতেছে, সেটা কিভাবে একটা স্ক্রু মেকানিজমে বা অটোমেটিক কোন সিস্টেমে জটাকে আস্তে আস্তে টানতেছে। এটা এরকম বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে দুই প্রান্তে তোমরা খেলাধুলা করেছো ছোটকালে গ্রামে যারা বড় হয়েছে, যে এখানে কিছু ছেলে মেয়ে আছে, এখানে কিছু ছেলে মেয়ে আছে, কি করছে, একটা রশি ধরে টানতেছে, কে কাকে কোন দিকে নিতে পারে। দিস ইজ দ্য ক্রস লাইন পয়েন্ট। আলটিমেট কি, যাদের দিকে বেশি হয়, শক্তি বেশি থাকে, তাদের দিকেই চলে যায়, তাই না? তো আলটিমেট বিষয়টা হচ্ছে যে এইটা কনস্ট্যান্টটা বাড়াতে বাড়াতে কখন ছিঁড়ে যাবে। সো a specimen is gripped between two jaws and fixed with a bottom jaw and movable to the downward action of a constant velocity means of a screw mechanism. সেটা স্ক্রু মেকানিজম হতে পারে অথবা অন্য কোনো মেকানিজম হতে পারে। মনে করো একটা করে পাক দিচ্ছে, একটু করে আগাচ্ছে, সো ইট ইজ এ কনস্ট্যান্ট মেকানিজম। স্যার এগুলো আমরা আগেরবার ফিজিক্স 1 এ পড়ছিলাম স্যার। ফিজিক্স 1 এ পড়েছো, গতকাল ল্যাবে বুঝিয়েছি, আজকে আবার বুঝাচ্ছি, ঠিক আছে? সো একটু শেষ করি আমরা, হ্যাঁ। ইনিশিয়ালি টেনশন কি, স্পেসিমেন ইজ 0 বাট হোয়েন দ্য বটম জো ইজ মুভড ডাউনওয়ার্ড, তো আনটিল ছিঁড়ে যাওয়া পর্যন্ত সেটাকে ক্যালকুলেট করতে হবে। সো দিস ইজ নন অ্যাজ দ্য কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। ওকে, এরপরে চলে আসবো কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। তো এই কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স এবং বালাস্টিক টেস্ট দেখানোর আগে আমি দুটো ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। সেই ভিডিও দুটো একটু দেখবা তোমরা, আমি শেয়ার করি। কোথায় গেল, খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, আমি শেয়ার করছি, একটু দাঁড়াও। নিউ শেয়ার। তোমরা বোধহয় একটা প্লেয়ার দেখতে পাচ্ছ না? দেখো, আমি এখানে একটা ভিডিও দেখাতে চাচ্ছি তোমাদেরকে। কি এটা চলছে না কেন? দেখো, ভিডিওটা দেখতে পাচ্ছ না তোমরা সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, শব্দ হয়তো শব্দ নাই এটাতে, একটু দেখো। এটা হচ্ছে কনস্ট্যান্ট সরি, এটা হচ্ছে বালাস্টিক ইমপ্যাক্ট টেস্ট। আমরা কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সটাও দেখবো। এই যে দেখো, আমি যদি একটু পজ করি, আরে বাবা থাম না। ওকে, দেখো এই যে এর একটা পেন্ডুলাম, ওকে, এখানে J1 এবং এটা কি J2, এটা কি স্যাম্পল লাগানো আছে, তাই না?
দেখো J1 এবং J2 দুটো মাথায় দুটো স্যাম্পল লাগানো আছে, কিন্তু এই J2-র গ্রিপটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মুভ করবে দোলনার মতো। তো আমরা একটু ছেড়ে দেই, এটা স্যাম্পল আমাদের লাগানো হয়ে গেছে। আমরা যদি একটু ছেড়ে দেই তাহলে কি হচ্ছে দেখি। এটা চলে না, চলছে। তো এরকম ভাবে যখন ছেড়ে দিব তাহলে স্যাম্পলটা এইভাবে চলে আসবে, আস্তে আস্তে কি হবে, চলে আসবে চলে আসবে, এভাবে কি টান পড়বে, স্যাম্পলটা J1 কিন্তু ফিক্স, J1 কিন্তু ফিক্স। এই যে তারপর কি আস্তে করে গিয়ে হঠাৎ করে ছিঁড়ে যাবে। ওকে, ছিঁড়ে যখন গেল, ওকে ডান। এই কোথায় গেল, দেখো ছিঁড়ে যখন গেল, এই যে এই J1 থেকে J2 আমাদের একটা ডিস্টেন্স আছে না, H1, তাই না, যে কথাগুলো কালকে বলছিলাম H1। এবং এই যে এটা ছিঁড়ে গেল, এখানে ছিঁড়ে গিয়ে এখানে দেখো এটার চেয়ে তো কম, তাই না, যে H1 এর চেয়ে তো কম, তাহলে কোথায় ছিঁড়ে গেল সেটা কতদূর দূরত্ব সেটা মেজার করছি আমরা, করে H2 বের করছি। এটা যদি আমি একটু প্লে করি, ওকে, এই যে দেখো H2টা আমরা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, যে কতটুকু ছিঁড়ে গেল, ছিঁড়ে এবার অর্থাৎ কোথায় ছিঁড়ে গিয়ে কতটুকু উঠলো সেটাকে আমরা বলতেছি কোথায় ছিঁড়ে গেছে এখান থেকে বলো, সেখানে আমরা দৈর্ঘ্যটা মাপছি, সেটাকে আমরা বলতেছি H2। আমরা যদি আবার প্রথম থেকে চালু করি, রে কোথায় গেল, আচ্ছা ঠিক আছে, ওটা চলে গেছে। ওকে, আমরা আরেকটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, আমি একটু আরেকটা দেখাই তোমাদেরকে, সেটা কোথায়, একটু সময় লাগবে আমার খুঁজে বের করতে, 1 মিনিট অপেক্ষা করো তোমরা, একটু প্লিজ। বালাস্টিক প্রিন্সিপাল হলো পেন্ডুলাম রিভার প্রিন্সিপাল। 1 মিনিট আমি একটু শেয়ার করছি, প্লিজ সবাই একটু কনসেন্ট্রেট করবে। শেয়ার স্ক্রিন কোথায় গেল আমার, এটা গেম প্লেয়ারটা গেল কোথায়, আপডেট চাই কেন, কই গেল গেম প্লেয়ার। তোমরা কি দেখতে পাচ্ছ কিছু, জি স্যার। জি স্যার। ভিডিওটা দেখতে পাচ্ছ? না স্যার, কোনো ভিডিও দেখছি না। কোনো ভিডিও দেখছো না, তাহলে এটা কি চালু হলো, ওয়েট। এবার দেখতে পাচ্ছ, এবার জি কিছু স্যার। দেখতে পাচ্ছ? ওকে, এবার আমরা দেখবো কনস্ট্যান্ট রেট অফ টাওয়ার্সটা। দেখো এটা স্যাম্পল আমাদের, ঠিক আছে, J1 and J2। ওকে, এখানে যে কথাটা হচ্ছে, যে কথাটা কালকে থেকে বারবার বলতেছিলাম, যে এখানে একটা পেন্ডুলাম লাগানো থাকে, একটা পিভেট বা যে কুয়ার পানি তোলার জন্য যে ব্যবহৃত হয় সেটা বলতেছিলাম, যে একটা পিভেটে একটা পেন্ডুলাম সহ লাগানো থাকে। স্যাম্পলটা লাগানো হবে এখানে J1 and J2, লাগালাম স্যাম্পল। এরপরে কি হবে, স্যাম্পলটা যখন J2টা নিচের দিকে টানতেছি তখন কি আলটিমেটলি এটা কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। J2 স্টার্ট মুভিং ডাউন এন্ড, যার ফলে কি পেন্ডুলামটা উপরের দিকে উঠতেছে, এটা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। ওকে ডান। এখন কি হলো, আচ্ছা আবার একটু দেখি, দেখো স্যাম্পলটা নাও, it's upward and it is downward. একটা সময় কি এই স্যাম্পলটা কিন্তু ছেড়ে যাবে,
ওকে, একটা সময় স্যাম্পলটা ছেড়ে যাবে, তখন আমাদের এখানে একটা কোণ উৎপন্ন করবে পেন্ডুলামের আগের অবস্থান থেকে পরের অবস্থানে। দেখো, পেন্ডুলামের আগের অবস্থান থেকে পরের অবস্থানে এখানে একটা কোণ সৃষ্টি করবে, যেখানে বলা হচ্ছে m is equal to mass of the pendulum and its CGS of the radius distance from the pivot। যদি আমরা বলি, সো আই এম অ্যাজিউমিং দ্যাট দ্য ইসেনশিয়াল টেকিং দ্য মডুলাস অফ দ্য পিভট। সো এখানে যে সূত্রটা আমরা ইউজ করছি f is equal to fr, mg, f এর মান আমরা জানি f সমান mg into x, যে দূরত্ব অতিক্রম করছে mg sin থিটা, m আর g আর কনস্ট্যান্ট। সো সরাসরি আমরা যদি পাই f সমানুপাতিক sin থিটা, তাহলে sin থিটা কোনটা, এই যে থিটাটা এখানে উৎপন্ন করছে সেটা দিয়ে f প্রপোর্শনাল টু দ্য sin থিটা, এই কোণের মানটা বসালেই কিন্তু আমরা আলটিমেট আমাদের কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সের যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। তোমরা গতকালকে বোধহয় কমপ্লিটলি বুঝতেছিলে কিনা না। সো এটাই হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। ওকে, এবার আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। ওকে, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার। ওকে জি স্যার। জি স্যার, দেখতে পারতেছি। ওকে, এবার কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সে আমরা যখন ফিরে আসি, বলা হচ্ছে যে দেখো এখানে অনেকগুলো কথা বলা হচ্ছে যে এই স্কিন ব্রেকিং স্ট্রেন্থ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড। কি বলা হচ্ছে? স্কিন ব্রেকিং স্ট্রেন্থ। স্কিন বলতে ইয়ার্নকে বোঝাচ্ছে একটা, এই যে দেখো স্কিন লি বলা হচ্ছে, অর্থাৎ 120 ইয়ার্স কে এক লি বলা হয়। যে স্কিন ব্রেকিং স্ট্রেন্থ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেজার অফ দ্য ইয়ার্ন কোয়ান্টিটি এন্ড এডিশন টু দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ইয়ার্ন স্ট্রেন্থ এন্ড সাইজ স্কিনলি, যেটা উইল এফেক্ট টু দ্য লার্জ এক্সটেন্ট টু দ্য স্ট্রেন্থ রেকর্ডেড। হ্যাঁ, অবশ্যই যদি বেশি হয় তাহলে বেশি। দ্য ইউজুয়াল প্র্যাকটিস ইন ইউজ 120 ইয়ার্স বাই এ ক্লি। A yarn is prepared winding 80 turns in a Rapril machine. Rapril machine তোমরা দেখেছো, তোমাদের ভার্সিটিতেও আছে। And perimeter and 1.5 years inchi also during the test are 160 distance and 27 inchi etc. বিভিন্ন মাপের হতে পারে। There are different system in use, but actual breaking strength recorded machine would be depend on the skin used, কি ধরনের স্কিন করছে, সেটা কি 54 ইঞ্চি, সেটা কি 120 ইয়ার্স বা কি ধরনের standard, and the instrument most commonly used in CRT type and where the bottom hooks moves 12 inches per minute নিচে নামতেছে। So আমরা একটু দেখি, it works followed by the system of name constant rate of traverse, and constant specimen is clamped in upper jaw and the lower jaw J2, and this it is J1 is attached in a steel tap and which is run over a pulley and radius is R. J2 given a constant rate of traverse downward direction by the means of a screw mechanism, and the small pulley is pulled round to the in doing the swing pendulum P from vertical. এটা সুইং করছে, তোমরা একটু আগে দেখলা, এখানে ছিল আগে, এখান থেকে কি আস্তে আস্তে এখানে চলে যাচ্ছে। A small pulley is pulled round around the doing so wings pendulum P vertical and let the mass of the pendulum M ধরে নিলাম, and the center of the gravity at the distance R from the pivot is a distance R from the, and the pivot are a small pulley ধরে নিলাম, gravity G এবং distance R, mass ধরে নিলাম এই পুলিটার। Assume that the specimen is extensible and free from the dynamic efforts and the condition are obtained of the angle through the pendulum has moved theta radians. So এখানে একটা theta radians উৎপন্ন করছে by taking the movements and the pivot of the small pulley f সমান সমান, যে কথাটা ভিডিওতে দেখলাম, f সমান mgx। ওকে, যে দূরত্বটা অতিক্রম করেছে, সো mg sin থিটা, আমরা সরাসরি বলতে পারি f proportional to the sin থিটা, অর্থাৎ কৌণিক দূর কোণটা। সো f is equal to applied force by tab and mg are constant, f sin থিটা, যে কথাগুলো বললাম। তাহলে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সের ক্ষেত্রে আমরা যদি দেখবো, যখন স্পেসিমেনটা ছিঁড়ে যাবে তখন এই পেন্ডুলামের অবস্থানটা কোথায়, এবং সেই অবস্থানের কারণে এখানে কি কৌণিক দূরত্ব অতিক্রম করেছে, কি কৌণিক কোণ উৎপন্ন করেছে, সেই কোণ থেকেই কিন্তু আমরা সহজেই কি পেয়ে যাব, আমাদের ভ্যালুটা পেয়ে যাব সূত্র থেকে, f is equal to f proportional to sin থিটা, এই সূত্র থেকে। সো এই ছিল কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। এটা দিয়ে যে টেস্ট করা হয় ফ্যাক্টরিতে নিট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত বালাস্টিক টেস্ট করা হয়, সেটাও এই প্রিন্সিপাল মেনেই চলে। এরপরে আসো বালাস্টিক ইম্প্যাক্ট টেস্ট, যেটা তোমরা একটু আগে ভিডিওতে দেখলা। কি করলা, যে এই যে কি J1 and J2 এটা স্যাম্পল লাগানো হলো, এটাকে কি ছেড়ে দেওয়া হলো, তাহলে যেখানে এসে ছেড়ে গেল H2 কতখানি, সেটার এই দূরত্ব হচ্ছে, এই দৈর্ঘ্যটা কি কম না, সেটাকে আমরা H2 বলছি। সো আমরা একটু দেখে নিব, দেখো
ballistic impactor test used to measure work rupture for the specimen এখানে ওয়ার্ক রাপচার মেজার করা হয় তো ওয়ার্ক রাপচার মেজার করলেও কিন্তু আমরা ইয়ে পাবো সরি টেস্ট টেনজাইল স্ট্রেংথ পাবো ইনস্ট্যান্ট অফ ম্যাক্সিমাম লোড দ্যাট উইল স্ট্যান্ড ব্রেকিং বিফোর ব্রেকিং এ হেভি পেন্ডুলাম ইজ পিভটেড এ যদি ছবি দেখি and the specimen is enclosed at the fixed point J1 and also connect to the center of the gravity of the pendulum হ্যাঁ এই যে পেন্ডুলামের গ্র্যাভিটিতে লাগানো থাকে এখানে লাগানো থাকে কি বলা হচ্ছে let the pendulum W pound and G the center of the gravity and pendulum initially the pendulum is in position 1 উপরের দিকে and with the center of the gravity at the height H1 above its lower point and the potential energy of the pendulum is the position is equal to the H1 and LB so this H1 এখন এখানে থাকছে এর এইখানকার এবং এখানকার J1 and J2 এর দূরত্ব সমান When pendulum is released, it swings downwards, and when nearly vertical belongs to the pull the specimen in, and it is swing the pendulum stretches and specimen breaks it. ছিঁড়ে যাবে. After breaking the specimen, the pendulum rises a position 3 at the height of the position 3. বলা হচ্ছে rises at the height of the H2 from the above lowest point. And this position of the potential energy is equal to H1 H2 কি বলা হচ্ছে দেখো breaking specimen the pendulum is raises to position 3 at breaking height of the H2 from the above the lowest point দেখো এখানে যখন এটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাওয়ার পর কি হবে মনে করো এটা ছিঁড়ে যাওয়ার পর আরেকটু উঠবে না এইটা যখন ছিঁড়ে যাবে আমি একটু ড্র করি ওকে এটা এখান থেকে এখানে এসে ছিঁড়ে গেল মনে করো ছিঁড়ে গেল তো ছিঁড়ে যাওয়ার পর এই পেন্ডুলামটা আরেকটু উঠবে তাই না তো এই যে পেন্ডুলামের দৈর্ঘ্যটা দূরত্বটা যতটুকু উঠেছে সেটাকে আমরা বলতেছি H2 ঠিক আছে তাহলে আমরা ওয়ার্ক রাপচার কিভাবে বের করতে পারি W H1 H2 কারণ H1 সর্বদাই বড় হবে এবং এখানে কত ছিঁড়ে যাওয়ার পর কতখানি পেন্ডুলামটা উঠতেছে সেটা হচ্ছে H2 সো এই দুটো থেকে আমরা ওয়ার্ক রাপচার বের করতে পারবো আর ওয়ার্ক রাপচার বের করতে পারলে আমরা টেনজাইল স্ট্রেংথ বের করতে পারি সো কি বলা হচ্ছে দেখো after breaking the specimen the pendulum raises to the position 3 at the height of the H2 from the above the lowest point position 3 কোনটা পজিশন যখন এখানে ছিল পজিশন 1 এখান থেকে ছিঁড়ে গেল তখন 2 যখন এখানে যখন আসে সেটা 2 আর যখন ছিঁড়ে গিয়ে এখানে গেল সর্বোচ্চটা গেল তখন সেটাকে আমরা বলতেছি পজিশন 3 so in this measurement H1 and H2 we can easily remind the tensile strength hopefully ballistic impact test বুঝতে পেরেছো তো এখানে কিছু ইয়ার্ন ফাইবারের আমরা দেখেছি ফাইবারের প্রপার্টিজ টেনাসিটি ব্রেকিং এক্সটেনশন ওয়ার্ক অফ রাপচার তারপরে ইনিশিয়াল মডুলাস বিভিন্ন কিছু দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি যেমন কটনের জুটের সিল্কের নাইলনের পলিস্টার উল ভিসকস ব্রেকিং এক্সটেনশন সিল্কের 23 তাহলে সিল্ক অনেক বাড়ে অর্থাৎ লম্বা হয় নাইলনের 26 পলিস্টার 15 ওয়ার্ক রাপচার যদি আমরা একটু দেখি ইনিশিয়াল মডুলাস যদি একটু দেখি ভিসকসের কি মোটামুটি কম উলের আরো কম দেখতেছি সো এগুলো একটু দেখতে হবে এগুলো থেকে নৈর্ব্যক্তিক হতে পারে মোটামুটি এই হচ্ছে কথা ফাইবার সম্পর্কে একটা ধারণা নেওয়া যে কোনটা কিরকম ফাইবার সেটার জন্য সো টুডে থ্যাংক ইউ এটা ছিল আজকের আমাদের সেই টেনজাইল স্ট্রেংথ টেস্টার মেশিন একই সাথে গ্রিপ চেঞ্জ করে আমরা এটা দিয়ে জ চেঞ্জ করতে পারি করে ইয়ান করতে পারি ফেব্রিক করতে পারি এটসেট্রা সো আমরা যদি প্রথমের দিকে একটু রিভিউ করি আজকের লেকচারটা তাহলে যেটা দাঁড়ায় একটু রিভিউ করে নেই আমরা প্রথমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে টেনজাইল প্রপার্টিসটা বলতে সেটাই বোঝাচ্ছে অর্থাৎ লোডের আন্ডারে কোনো বস্তু কি ধরনের প্রপার্টিস দিবে টেক্সটাইলের ক্ষেত্রে টেক্সটাইল বস্তুগুলি কি ধরনের প্রপার্টিস দিবে সেটাকে আমরা বলতেছি বিহেভিয়ার দিবে সেটাকে বলছি টেনজাইল প্রপার্টিস ব্রেকিং লোড হচ্ছে কোনো একটা বস্তুর ছিঁড়ে যেতে যে পরিমাণ শক্তি বা ফোর্স বা বল বা লোডের প্রয়োজন হয় সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি যেটাকে কিলোগ্রাম পাউন্ড নিউটন এক্সেট্রাতে প্রকাশ করা হয় টেনজাইল স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে কোনো একটা বস্তুর ক্রস সেকশনাল এরিয়া কতটুকু এবং তাকে ছিঁড়তে কি পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটার রেশিওকে আমরা টেনজাইল স্ট্রেংথ বলছি তারপরে যদি টেনাসিটির কথা বলি টেনাসিটি হচ্ছে কোনো একটা বস্তুর ভাঁজ লিনিয়ার ডেনসিটি অর্থাৎ ঘনত্ব থিকনেস ঘনত্ব কতখানি সেটা এবং
কি পরিমাণ তাকে ছিঁড়তে লোড প্রয়োজন হয়েছে সেটার রেশিওকে টেনাসিটি বলছি। ব্রেকিং এক্সটেনশনটা হচ্ছে একটা বস্তুর বল প্রয়োগে কোথায় গিয়ে কতখানি এক্সটেনশন হয়ে ছিঁড়ে যাবে সেটাকে তার অরিজিনাল লেন্থের সাপেক্ষে সেটাকে আমরা বলতেছি ব্রেকিং এক্সটেনশন, অর্থাৎ কোথায় গিয়ে ছিঁড়ে যাবে, কতটুকু বৃদ্ধি প্রাপ্ত হয়ে ছিঁড়ে যাবে সেটাকে গুণন 100 শতকরায় যদি প্রকাশ করি। ইনিশিয়াল মডুলাস কোন একটা বস্তুকে বল প্রয়োগের ফলে সেটার কত বল প্রয়োগের ফলে কি পরিমাণ ডিফরমেশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল মডুলাস। ওয়ার্ক অফ রাপচার বলতে যেটা বোঝাচ্ছে যে বল প্রয়োগের ফলে বস্তুর কাজ হয়, তাহলে সেটা কতখানি কাজ হলো, ঠিক তেমনই ভাবে আমরা যখন কোনো বস্তুকে কোনো সুতাকে টেনজাইল স্ট্রেন্থ মেজার করছি তখন কি তাকে একটা বল প্রয়োগ করছি এবং তার একটা এক্সটেনশন হচ্ছে, অর্থাৎ সে ডিসটেন্স অতিক্রম করছে, এই দুটোকে আমরা কাজের মাধ্যমে প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলতেছি যে ওয়ার্ক রাপচার। সো ফোর্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, কি পরিমাণ বল দিচ্ছি এবং কতটুকু দৈর্ঘ্য সে এক্সটেনশন হয়েছে সেটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট। এটা হলো ওয়ার্ক রাপচার। এরপরে যদি বলি ইলাস্টিক রিকভারি, ইলাস্টিক রিকভারিটা হচ্ছে যে কোনো একটা ইয়ার্ন ফাইবার ফেব্রিককে যে জায়গা পর্যন্ত টানলে সে আগের অবস্থায়, যে জায়গা পর্যন্ত ইলংগেশন হলে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক রিকভারি। সো ইলাস্টিক রিকভারির সূত্রটা কি, ইলাস্টিক এক্সটেনশন কতখানি বাড়ছে বাই টোটাল এক্সটেনশন। ইলাস্টিক এক্সটেনশন কিন্তু আলাদা জিনিস, টোটাল এক্সটেনশন আলাদা জিনিস, সেটা বলেছি তোমাদেরকে। এরপরে যদি আসে ক্রিপ হচ্ছে যে কি ভাঁজ পড়বে, যে কতখানি ভাঁজ পড়বে কোনটার জন্য সেটাকে আমরা ক্রিপ বলছি। ক্রিপ দুই প্রকার, টেম্পোরারি এবং পার্মানেন্ট। টেম্পোরারিটা ওয়াশ করলে চলে যায় কিন্তু পার্মানেন্টটা সাধারণত যায় না, রয়ে যায়। তারপরে আমরা ফ্যাক্টরসে চলে আসলাম যে কি কি ম্যাটেরিয়ালস, কন্ডিশন, অ্যারেঞ্জমেন্ট, ডাইমেনশন অফ দ্য স্পেসিমেন এটসেট্রা। তারপর কিছু মেশিনে চলে আসলাম, তারপর প্রিন্সিপালে চলে আসলাম। প্রিন্সিপাল গুলো আমাদের জানা, কনস্ট্যান্ট রেট অফ লোডিং, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, এই দুটো আগে থেকে পড়ে এসেছি। দুটো নতুন, সেই দুটো হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স এবং যেখানে কৌণিক অ্যাঙ্গেল বের করে করা হয়, এবং ব্যালাস্টিক ইমপ্যাক্ট টেস্ট যেখানে উচ্চতা ওয়ার্ক রাপচার অনুসারে কাজ করা হয়, এবং সাথে কিছু টেনজাইল প্রপার্টিস। এবং এই ছিল আজকের আমাদের লেকচার।